সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ রাজীব সাহেব। জানতে চেয়েছেন, আমার একটা জমির লম্বা ১০৯ ফুট, ফাঁসে হইল ৮০ ফুট। এখন আমার জমিটা কতটুকু হতে পারে? দয়া করে একটু জানাবেন। এখানে আপনার যেটা করণীয় সেটা হলো, যেহেতু লম্বা ১০৯ ফুট বলছেন এবং ফস্থে ৮০ ফুট বলছেন, এই দুইটা আপনি গুণ করবেন। ১০৯ এবং ৮০ এ গুণ করবেন, তাহলে দেখা গেছে যে আপনি ফুটে, ফুটে গুণ করছেন, বর্গফুট পাবেন। আর বর্গফুটে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করলে শতাংশ হয়ে যাবে। আপনার সুবিধার জন্য আমি এখানে একটু করছি, ১০৯ এবং ৮০ গুণ করছি। এখানে দেখা গেছে যে ৮৭২০ বর্গফুট হইল। এই ৮৭২০ বর্গফুটে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করলাম ২০.০২%। অর্থাৎ ২০% পরিপূর্ণ আছে, আরো ১%-এর ১০০ ভাগের ২ ভাগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জানতে চেয়েছেন, স্যার বিএস এবং বিআরএস কি একই? বিএস এবং বিআরএস মূলত একই। কেউ, কেউ এটাকে বিএস জরিপ বলে, কেউ, কেউ বিআরএস বলে। আসলে কাগজপত্রে আমরা যেটা মূলত দেখছি সেটা হলো বিএসও না, বিআরএসও না, বিডিএস। অর্থাৎ বিডি দিয়ে বাংলাদেশ বুঝেছি, এস দ্বারা সার্ভে। বিডিএস মানে বাংলাদেশ সার্ভে। আপনি আরো প্রশ্ন করেছেন যে আমার দাদা গত প্রায় ৭০ বছর আগে মৃত্যুবরণ করেছে। উনি মৃত্যুকালে কতটুকু সম্পদ রেখে গেছে তা কিভাবে জানতে পারি? এটা জানার জন্য আপনি যেটা করবেন, আপনি যে এলাকায়, যেই গ্রামে, যেই মৌজায় আপনার দাদার জমি আছে এরকম সন্দেহ করেন, ওই মৌজার খতিয়ানের বলিয়াম বই আছে। ওই বলিয়াম বইতে আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে যে এখানে, এখানে দেখা গেছে যে আমার দাদার কোনো নাম আছে কিনা। পুরা বলিয়াম বই যখন আপনি দেখবেন, তাহলে আপনি আপনার দাদার নাম যেই, যেই দাগগুলা পাইবেন, তারপরে নকশা ধরে আপনি ওই দাগগুলো শনাক্ত করে ফেলবেন যে এই দাগে আমার দাদার নাম পাইছি, নিশ্চয়ই এটাতে আমার দাদার জমি ছিল। এখন যেটা করতে হবে, বলিয়াম বইগুলো আপনি কোথায় পাবেন? থানা পর্যায়ে সেটেলমেন্ট যে অফিসগুলো আছে ওখানে, এবং ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস থাকলে ওখানেও এগুলি পাওয়া যায়। এভাবে আপনি সংগ্রহ করে, অর্থাৎ ওদের কাছে তাল্লাশি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার দাদার জমি কোথায় কতটুকু ছিল। আপনি আরো জানতে চেয়েছেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম কি? যোগাযোগের মাধ্যম আপনি যেভাবে কমেন্ট করছেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করতেছি। এছাড়াও দেখা গেছে যে অনেকে এই মোবাইল নাম্বারও ইমার্জেন্সি কোনো কিছুর জন্য কল করে। আমরা সাধ্যের মধ্যে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ মাসুম সাহেব, জানতে চেয়েছেন আপনি এই ফারাইজের একটা প্রশ্নের ব্যাপারে, যেমন স্ত্রী ৪ ভাগের ১ ভাগ, মাতা যে ৬ ভাগের ১ ভাগ, আর এই ছেলে যে ২ ভাগ পায়, মেয়ে যে ১ ভাগ পায়। আপনি লিখছেন এই অংশ হারে এক জনকে দেওয়া হয়। এগুলি আসলে কিভাবে আবিষ্কার হলো বা কোথা থেকে আসলো? আসলে এগুলি কোথাও থেকে কেউ আবিষ্কার করে নাই। বরং দেখা গেছে যে আমরা পবিত্র আ কোরআন শরীফ অনুযায়ী ফারাইজের এই জিনিসগুলোকে আমরা ফয়সালা করি। পবিত্র কোরআনের সূরা নেসার ১১ এবং ১২ নাম্বার আয়াতে এই ফারাইজের এই বিষয়টা বিস্তারিতভাবে আসছে। হ্যাঁ? ওখানে দেখলে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। পরবর্তীতে কোরআন তো আসলে শর্ট হ্যান্ড, এটাকে বিস্তারিত আ হাদিসের মাধ্যমে বিবরণটা আরো আসছে ব্যাপকভাবে। ওই অনুযায়ী দেখা গেছে যে কোরআন হাদিস অনুযায়ী এই অংশগুলো বর্ণনা করা হয়। আপনার অবগতির জন্য আমি সামান্য অংশ একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো, ছেলে যে ২ ভাগ পাইবে, মেয়ে যে ১ ভাগ পাইবে। এইটা একবারে সূরা নিসার ১১ নাম্বার আয়াতের শুরুতেই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে বলছে যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যাকার মানে ছেলে, হ্যাঁ? মিসলু হাজ্জিল উনসায়াইন অর্থাৎ এক ছেলে পাবে ২ মেয়ের সমান। ২ মেয়ে যা সম্পত্তি পায়, এক ছেলে তাই পাবে। আবার স্ত্রীর কথা বলছেন যে স্ত্রী যে ৪ ভাগের ১ ভাগ পাইবে, এটা ওইভাবে আছে যে ওয়ালাহুন্নার রুবু, তোমাদের স্ত্রীগণ ৪ ভাগের ১ ভাগ পাইবে যদি তোমরা দেখা গেছে যে তাদের জন্য এরকম ছেলে সন্তান এরকম রেখে যাও। হ্যাঁ? অর্থাৎ তোমাদের সন্তান থাকলে তোমাদের স্ত্রীগণ, যদি তোমাদের সন্তান না থাকে তখন তোমাদের স্ত্রীগণ ৪ ভাগের ১ ভাগ পাবে। স্ত্রীদের অবস্থা ২ টা, যেগুলির বিস্তারিত বর্ণনা এরকম আমরা বিভিন্ন সময় দিছি। আর যদি সন্তান থাকে তখন স্ত্রীকে দিতে হয় ৮ ভাগের ১ ভাগ। এরপরে মায়ের অংশ যেটা, সেটাও এরকম এখানে আছে, আপনি দেখিয়েন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, অর্থাৎ পিতামাতা প্রত্যেকেই ৬ ভাগের ১ ভাগ করে পাবে। মূলত আমরা এখান থেকেই এইভাবে এরকম বর্ণনাগুলো আসে। এরপরে সিরাজি পূর্ণাঙ্গ একটা কিতাব আছে যেটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। হ্যাঁ? ওখানেও আপনি এরকম দেখতে পারেন। অর্থাৎ এই হিসাবে আসছে। কেউ কোথাও অন্যভাবে আবিষ্কার করে নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো অংশে না বুঝলে এরপরেও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন সানোয়ার মোল্লা সাহেব, জানতে চেয়েছেন
সরকারি আমিনের ফিস কত? আসলে সরকারি আমিনটা কি এ কথা বুঝতে হবে। সরকারি আমিন বলতে আমরা মূলত এটাকে বুঝি যেই আমিনেরদের সরকারি চাকরি হয়ে গেছে। অর্থাৎ আপনি সার্ভে কোর্স করার পরে, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা শেষ দেওয়ার পরে, অথবা দেখা গেছে যে অন্য যেমন সার্ভের অনেক নিয়োগগুলোতে মেট্রিকের সনদ চায়, এইচ থাকা লাগে এবং দেখা গেছে যে বলে যে সার্ভে ফাইনাল পাস, সার্ভে টেট কোর্স করা, সার্ভে কোর্স করা, সার্ভে বেসিক টেট কোর্স করা। এই ধরনের কাজে যখন আপনি সার্ভেয়ার হিসেবে কোনো সরকারি নিয়োগ হয়ে যাবেন, তখনই মূলত আপনাকে সরকারি আমিন বলা হবে। মানে সরকারের চাকরি করতেছেন। কিন্তু দেশ গ্রামে আমাদের যেসব আমিনরা আছে এরা অনেক সময় একটা দেখা গেছে যে স্বীকৃত সরকার স্বীকৃত একটা প্রতিষ্ঠান থেকে পাশ করে আসছে। যার কারণে অনেক সময় নিজেকে সরকারি আমিন বলল, এটা কিন্তু অরিজিনাল সরকারি আমিন না এইজন্য যে কারণ এরে সরকার বেতন দিতেছে না। বেতন কিন্তু ব্যক্তিই দিতেছে। আর সরকার এলাকা ভিত্তিক কখনো কোথাও কোনো আমিন রাখে নাই। যে এই এলাকায় আমি এই আমিন সিদ্ধান্ত করে দিছি সরকারিভাবে, এরে এত টাকা ফিস দিয়ে তুমি এইভাবে নিও। এইজন্য দেখা গেছে যে আমিনের ফিসটা কত হবে সেটা হলো তাদের কাজের উপর নির্ভর করবে। কত সময় লাগবে, কতদিন লাগবে বা দেখা গেছে যে আপনার কাজ কি পরিমাণ এগুলির উপর নির্ভর করে মূলত আমিনের ফিসটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার চ্যানেলের নাম হলো টেকনোফেজ বিডি। জানতে চেয়েছেন, আমার একটি জায়গা বিক্রি করে দিয়েছি কিন্তু সেটা এখনো আমার খতিয়ানে রয়ে গেছে। এক্ষেত্রে আমি কি নির্দিষ্ট দাগের খাজনা দিতে পারবো? নাকি পুরো খতিয়ানের খাজনা দিতে হবে? আপনাকে পুরো খতিয়ানেরই আপাতত খাজনা দিতে হবে। যেহেতু ওই জমিটা বিক্রি করার পরেও আপনার নামের আপনার খতিয়ানের মধ্যে এখনো রয়ে গেছে। এখন ওরা যত দ্রুত সম্ভব এটাকে যখন আলাদা খতিয়ান করে নিবে, তখন আপনার খতিয়ান থেকে এটা কাটা যাবে। আপনার খতিয়ান থেকে জমির পরিমাণ কমে যাবে। আর তখন আপনি মূলত কম খাজনা দিতে পারবেন। এখন ওদের থেকে সহকারে নিয়ে আপনি একসাথে খাজনাটা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।